এসওই বাংলাতে ম্যাম দুজনকে নিয়ে অনেক জিজ্ঞাসা আছে, তো তোমাদের তরফ থেকে আমি বেশ কিছু জিজ্ঞাসা ম্যামদের কাছে রাখতে চলেছি। এরপর ম্যাম শুরু করছি একটি র্যাপিড ফায়ার রাউন্ড। তো এখানে আপনাদেরকে, আমার তো কাজ আপনাদেরকে চাপে ফেলা, একটু পার্সোনাল জায়গাতে যাই। আচ্ছা, প্রেম না বন্ধুত্বের মধ্যে চুজ করতে বললে? এটা সত্যি মন থেকে বললেন? তোরা যাতে কষ্ট না পাস, আমি বিরিয়ানি, ঠিক আছে? আমি নই, তাও বাকিটা বুঝে নেবো না কি, ঠিক আছে? ম্যাম বলতে আমি আপনাদেরকে বসিয়েছিলাম দুজনকে পাশাপাশি শত্রু বানাবো বলে, আপনারা আস্তে আস্তে বন্ধু হয়ে যাচ্ছে। আপনাদের মিলিয়ে দিলে সব সর্বনাশ হয়ে যাবে, কারণ আমি বসেইছি বিভেদ করাতে। আপনারা যতই চেষ্টা করুন মেলানোর, আমি চেষ্টা করব ভাঙার। আমার কাজটাই এটা। বায়োলজি বেশি স্কোরিং নাকি কম্পিউটার সায়েন্স বেশি স্কোরিং? যদি বলি কোনোটাই না। মানুষ ঠকে শেখে, আমি ঠেকে শিখলাম। বায়োলজির বদলে আপনাকে যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে হতো, কোন সাবজেক্ট নিয়ে পড়তে? বিরিয়ানি না ডাল ভাত? পাহাড় না সমুদ্র? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যত মত তত পথ। আমরা আজকে পেয়েছি দুজন আলাদা পথের পথিককে। তাদের কাছ থেকে শুনে নেব আলাদা পথের কথা, বা কখনো কখনো পথ দুটো এক জায়গায় মিলে যাওয়ার কথা। আমরা আজকে আমাদের যে অনুষ্ঠানটি চালু করছি সেটির নাম আমিনুর স্যারের ঠেক। তো এই ঠেকে আজকে আমাদের দুজন অতিথি, যাদেরকে তোমরা চেনো, তারা পূর্ব পরিচিত, আমাদের শ্রীতমা ম্যাডাম এবং বর্ণালী ম্যাডাম। ম্যাডাম দুজনকেই ওয়েলকাম আমিনুর স্যারের ঠেকে, এসওই বাংলাতে নয়। তো অবশ্যই আপনারা একজন কম্পিউটার সায়েন্সের এবং একজন বায়োলজির, তোমাদের দুজন ম্যাডাম তোমরা জানো যে একজন কম্পিউটার সায়েন্স পড়ায়, একজন বায়োলজি পড়ায়। আজকে আমরা এই আলোচনাতে বেশ কিছু কথা বলতে চলেছি। তার মধ্যে মুখ্য আলোচনার বিষয়বস্তু সেগুলো হলো যে কম্পিউটার সায়েন্স না বায়োলজি, কোনটা নিয়ে ক্লাস 11-এর শুরু থেকে একটি ছেলে বা একটি মেয়েকে পড়া উচিত। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে সে কী কী স্কোপ পাবে, বায়োলজি নিয়ে পড়লে সে কী কী স্কোপ পাবে, কম্পিউটার সায়েন্স এবং বায়োলজির মধ্যে কোনটা বেশি স্কোরিং সাবজেক্ট, এই সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলবো। এবং তারপর মোস্ট ইন্টারেস্টিং একটা র্যাপিড ফায়ার থাকছে, সেখানে তোমরা তোমাদের দুজন ম্যাডামের বিষয়ে অনেক কিছুই জানতে পারবে। সেই প্রশ্নগুলো নিয়ে আমি আসব। তবে শুরু করা যাক। একেবারেই শুরুতে এটা একটা বিতর্ক শো। ম্যাডাম, আপনাদের দুজনকেই বলছি যে আপনাদের যে বিতর্কটা সেটা কিন্তু মুখোমুখি, হাতাহাতি নয়। কেননা সামনেই ভোট আসছে, এমনি হতাহতের সংখ্যা বাড়ছে, তো হাতাহাতি করবেন না। যা হবে মুখে পাশে বসিয়ে রেখেছি, মানে রাজনৈতিক নেতাদের মতো মুখ থেকে হাতে চলে আসলে কিন্তু বিপদ হয়ে যাবে। তো চলো আমরা শুরু করা যাক। আমরা আর দেরি করব না, শুরু করছি আমাদের এই রাউন্ড। আমরা প্রথমেই বলে দিই যে কিভাবে আমরা এই আলোচনাটা করতে চলেছি। আপনাদের প্রত্যেককে প্রশ্ন করব এবং প্রশ্নের জন্য একটা নির্ধারিত সময় থাকবে, যে আমি প্রশ্ন করার পর আপনাদেরকে একটা নির্ধারিত সময় দেব, সেই সময়ের মধ্যেই উত্তর দিতে হবে। তারপরে কিন্তু আপনার বিপক্ষের কাছে চলে যাবে সেই প্রশ্নটাই, এবং সে তার অপোজিট যুক্তি দেবে। তারপর আমরা এভাবেই এগিয়ে যাব। তো শুরু করা যাক। আমি প্রথমে স্টপ ওয়াচটাকে চালু করে নিই। একদম হ্যাঁ, শুরুতেই আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, বায়োলজি না কম্পিউটার সায়েন্স ক্লাস 11-এর শুরু থেকে একটি স্টুডেন্ট কোনটাকে নেবে তার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে? সীতামা ম্যাম, টাইম স্টার্ট, টাইম 2 মিনিট। দেখুন, এটা পুরোপুরিভাবে ডিপেন্ড করবে একটা স্টুডেন্টের ওপর, সে কিভাবে জিনিসটাকে, তার কোন দিকে ইন্টারেস্ট রয়েছে। সে বায়োলজি প্রথম থেকেই পড়তে ভালোবাসে নাকি কম্পিউটার সায়েন্স পড়তে ভালোবাসে, তার কোডিংয়ের ওপর নলেজ বেশি রয়েছে নাকি সে কোনো একটা মুখস্থের সাবজেক্ট খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারে, সেটার ওপর ডিপেন্ড করছে। আমি যেহেতু একটা কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট ছিলাম ছোটোবেলা থেকেই, তো সেই জন্য আমি তো অবশ্যই সাজেস্ট করবো 11-12-এর স্টুডেন্টদেরকে কম্পিউটার সায়েন্স নেওয়ার জন্য, কারণ এরপর হিউজ কেরিয়ার অপরচুনিটি রয়েছে। সেগুলো নিয়েও আমরা আস্তে আস্তে ডিসকাস করবো, আমি এখনই সব কিছু বলে দিচ্ছি না। তো বেসিক্যালি আমার মনে হয় যে একজন স্টুডেন্ট, তার যদি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর ন্যাক থাকে এবং পরবর্তীতে সে যদি মনে করে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের দিকে সে যেতে চায়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সে কম্পিউটার সায়েন্স নিয়ে একেবারেই এগোতে পারে। আর যদি সে আর্টস স্ট্রিমের থেকে বিলং করে বা যদি মনে করে সে আর্টস নেবে, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে তার কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে সে রাখতে পারে। কারণ কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের সিলেবাস এখন অলমোস্ট অনেকটাই
অনেকটাই সিমিলার করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের খুব একটা বেশি সমস্যা হবে না। আর অনেকে ভয় পায় যে ম্যাথস নেই আমার, সে কীভাবে কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশনটাকে এগিয়ে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে সেভাবে খুব বেশি ভয় পাওয়ার, যারা আর্টসের রয়েছে, যারা ম্যাথস অতটা বেশি তাদের নলেজ নেই বা তারা মনে করে যে ম্যাথস আমরা পারবো না নিলে, কম্পিউটার সায়েন্স হয়তো পুরোটাই ম্যাথসের সাবজেক্ট, তো সেই জায়গা থেকে আমি তাদেরকে বলবো যে একেবারেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোডিং খুব নামমাত্র তোমাদের 11-12 সিলেবাসে থাকে, তারপর যদি কেউ হায়ার স্টাডিজ করতে চায় সেই ক্ষেত্রে তাদের অনেকটাই পরিমাণে কোডিং জানতে হবে, তাদের ম্যাথসেরও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু অ্যাট দ্য পয়েন্ট অফ টাইম সে যদি প্রথমে মনে করে যে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে দেখতে চাই বা অ্যাপ্লিকেশন নিয়ে পড়ে দেখতে চাই যে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমার কোন দিকে গ্রো করে, ইভেন এরকমও হয় অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাথে বায়োলজিটাকেও কম্বাইন করে নেয়, তো সেক্ষেত্রে তারা দুটো দিকেই নিজেদের ইন্টারেস্টটাকে বোঝার চেষ্টা করে, তো সেটাও তারা করতে পারে। তো আমার মতে বলে যে আমি যেহেতু কম্পিউটার সায়েন্সের, আমি স্টুডেন্টদেরকে অবশ্যই বলবো কম্পিউটার সায়েন্স বা অ্যাপ্লিকেশন নেওয়ার জন্য। একেবারেই ম্যাম, আপনার টাইম শেষ। এবার আমি চলে আসবো ম্যামের কাছে। ম্যাম বলুন, যে ম্যাম তো বললেন যে কম্পিউটার সায়েন্স নিলে অনেক বেটার অপরচুনিটি আছে, অনেক দিকে যাওয়া যায়। আপনি বলুন, তারপর আমি আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রাখছি। এটা তো সত্যিই খুবই বিতর্কের জায়গা যে ক্লাস 10 মানে আফটার মাধ্যমিক সবাই চিন্তা করে যে আমি যে সায়েন্স স্ট্রিম চুজ করছি সেখানে পিসিএমবি নাকি পিসিএমসি কোন কোর্সটা রাখবো। তো সেক্ষেত্রে আমি অ্যাজ আ বায়োলজি টিচার আমি প্রত্যেককে এটুকুই সাজেস্ট করব যে স্টুডেন্ট ফিউচারে কি হতে চাই সেটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। মানে কোনো স্টুডেন্ট যদি চায় আমি ফিউচারে ডাক্তার হতে চাই, তাহলে সেক্ষেত্রে তো তাকে অবশ্যই বায়োলজি নিয়ে পড়তে হবে, কারণ আফটার এইচএস তাকে নিট এক্সাম দিতে হয়, যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই কম্বিনেশনটা অবশ্যই লাগছে। তো সেক্ষেত্রে কোনো বিতর্কের জায়গা নেই, সেক্ষেত্রে সেই স্টুডেন্ট পিসিএমবি কোর্স নিয়ে পড়বে। আর যদি কেউ একদম ঠিক করে নেয় যে আমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই, তাড়াতাড়ি এস্টাবলিশ হতে চাই, তাহলে সেক্ষেত্রে সে অবশ্যই কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে পারে। এবার এখানে একটা ব্যাপার আছে, অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে যে আমি আফটার এইচএস নিট দেবো নাকি জয়েন্ট দেবো। তো এরকম যদি কনফিউশনের জায়গা থাকে তাহলে আমি বলবো বায়োলজি নিয়ে এগোনোটাই বেটার, কারণ বায়োলজি নিয়ে যদি আমরা এইচএস দিই তাহলে কিন্তু আমরা নিট এক্সামও দিতে পারবো, আবার জয়েন্ট এক্সামেও বসতে পারছি। সুতরাং এক্ষেত্রে দুটো রাস্তাই কিন্তু আমাদের খোলা থাকছে। কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ এগোই, পরবর্তীকালে মেডিকেল লাইনে আসার কোনো চান্সেস কিন্তু আর নেই। তো সেক্ষেত্রে বায়োলজিটা একদিকে ভালো অবশ্যই। ঠিক আছে ম্যাম, আপনাদের দুজনের কাছেই একটি প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা দুজনেই বললেন যে কম্পিউটার সায়েন্স ভালো লাগলে কম্পিউটার সায়েন্সের দিকে যেতে পারো, বায়োলজি ভালো লাগলে বায়োলজির দিকে যেতে পারো। এক্ষেত্রে লাইফ সায়েন্সটা 9-10-এ ছিল, যার জন্য ওদের একটা ধারণা আছে বা ভালো লাগা আছে, কিন্তু কম্পিউটার সায়েন্স তো 9-10-এ ছিল না, তাহলে সেক্ষেত্রে তারা কি করে বুঝবে যে সেটা তার ভালো লাগবে না ভালো লাগবে না? এটা তো খুবই একটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা যখন আমি 11-12-এ ছিলাম বা 9-10-এ ছিলাম, তখন আমার মনেও এসেছিল যে হঠাৎ করে একটা নতুন সাবজেক্ট আমি চুজ করছি, এটা নিয়ে আদৌ আমি সামনের দিকে এগোতে পারবো কি পারবো না। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের কম্পিউটার সায়েন্স টিচার হিসেবে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা ছোটোবেলায় কিছু না কিছুভাবে কম্পিউটারের সাথে যুক্ত হয়েছো, কম্পিউটার পড়েছো, তোমাদের সিলেবাসে ছোটোবেলায় তোমরা যখন 5 থেকে 10 পর্যন্ত পড়েছো তখন কোনো না কোনোভাবে তোমাদের কম্পিউটার অ্যাজ আ সাবজেক্ট হিসেবে ছিল, সেখানে তোমরা কিছুটা হলেও নলেজ নিয়েছো। তো 11-এর শুরুর দিকটা যদি তোমাদের মনে হয় যে একটু ভয় লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু শুরুর দিকটায় তোমাদের ওই বেসিক কম্পিউটারের জিনিসগুলোই থাকে। তারপর এমন নয় যে কম্পিউটার সায়েন্স নিলাম প্রথম থেকেই আমাদের কোডিং শুরু করে দিতে হবে বা কোডিং নিয়েই এগোতে হবে, এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই। ওখানে কিন্তু আমাদের যেমন থিওরিটিক্যাল পার্টও রয়েছে, প্র্যাকটিক্যাল পার্টও রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে তোমরা কিন্তু একটা বেশ সুন্দর মেলবন্ধন কিন্তু তোমরা পেতে চলেছো। সেই কারণের জন্যই বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমিও প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তারপর যখন আমি স্যারেদের কাছে গেলাম, জিনিসটা সম্পর্কে জানলাম, বুঝলাম, এবং এখন তো তোমাদের আরও বেশি সুযোগ সুবিধা হয়ে গেছে। আমাদের সময় যেমনটা ছিল না, এখন তো তোমাদের চ্যাট জিপিটি এসে গেছে, তোমাদের অন্যান্য বিভিন্ন এরকম এআই টুল এসে গেছে, যেখান থেকে তোমরা খুব সহজেই কম্পিউটার সায়েন্স বা বায়োলজি সম্পর্কে ইনফরমেশন বা নলেজ গ্যাদার করে নিতেই পারো। সেখান থেকে আমার মনে হয় যে তোমাদের ওয়ে অফ ইন্টারেস্টটা কিন্তু অনেকটাই বাড়বে, কারণ ওদের কাছে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে, যেগুলো হয়তো আমরা যখন পড়াশুনো করেছি তখন আমাদের কাছে সেই সুযোগ সুবিধাগুলো ছিল না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে কম্পিউটার যদি কেউ নেয় তাহলে তার খুব বেশি অসুবিধা হবে না। যে বায়োলজি আগে থেকে পড়ে আসছে বা লাইফ সায়েন্স আগে থেকে পড়ে আসছে বলে তার একটা জানা বিষয়, কিন্তু কম্পিউটার পড়ছে না বলে তার একটা ভয় ভীতি রয়েছে বা ইন্টারেস্টটা রয়েছে নেই, এরকম একটা ব্যাপার রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা ম্যাম, আপনার কাছে যেটা প্রশ্ন, বর্ণালী ম্যাম বললেন যে বায়োলজি নিয়ে পড়লে পিসিএমবি কম্বিনেশন থাকলে সে কিন্তু পরবর্তীতে আফটার এইচএস কম্পিউটার সায়েন্স পড়তে পারে, কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে তার বায়োলজির যে অপশান বা
মেডিকেল ফিল্ডে যাওয়ার যে অপশন সেটাও কমপ্লিটলি ক্লোজ হয়ে যাচ্ছে। একদম। তাহলে সেক্ষেত্রে কোন ধরনের স্টুডেন্ট, মানে একদম প্রমিনেন্ট কোন ধরনের স্টুডেন্টদের কম্পিউটার সায়েন্সের দিকে যাওয়া উচিত বলে আপনার মনে যারা হয়? প্রথম থেকেই এইভাবেই নিজেদের মাইন্ডসেট তৈরি করে নিয়েছে যে আমরা ইঞ্জিনিয়ারিং লাইনের দিকেই যাব, বা আমি পরবর্তীতে আমার এরকম ড্রিম রয়েছে যে আমি কোনো একটা বড় এমএনসিতে জব করতে চাই, আমার মনে হয় তাদের জন্য এই অপশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা যখন পরবর্তীতে আফটার এইচএস যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হবে কম্পিউটার সায়েন্স নিক বা অন্যান্য যে কোনো ফিল্ডে, আমি কিন্তু এখানে বিটেক বলতে চাইছি, বিটেকের মধ্যে অনেক ফিল্ড রয়েছে যেখানেও কিন্তু আমাদের পরীক্ষা হলে যখন এমএনসিতে জবের ইন্টারভিউ দিতে হয় তখন কিন্তু আমাদের কোডিংটাকে অ্যাজ আ মাস্ট সাবজেক্ট হিসেবে ধরা হয়। তো সেক্ষেত্রে কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়, কেউ যদি মনে করে যে আমি মেকানিক্যাল পড়বো, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই কোডিং টেস্টটা আমাদের পাস করতে হয়, তারপরে তারা গিয়ে ওখানে ইন্টারভিউতে বসতে পারে, এরকম একটা ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে যারা প্রথম থেকেই একদম বদ্ধপরিকর, যাদের প্রথম থেকেই একদম চিন্তাভাবনা এটাই যে আমরা এমএনসিতেই জব করব, আমাদের ড্রিম জব যে আমি গুগল বা আইবিএম এই ধরনের কোম্পানিতে জব করব, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে তারা প্রথম থেকেই কম্পিউটার সায়েন্সটার ওপর বেশি করে জোর দিক। কম্পিউটার অ্যাপ্লিকেশন নেওয়ার দরকার নেই তাদের, তারা পুরোপুরিভাবে কম্পিউটার সায়েন্সটাকে তাদের অ্যাজ আ মেন সাবজেক্ট হিসেবে জোর দিতে পারে। আচ্ছা, মানে একেবারে পাতি বাংলায় হ্যাঁ। বললে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে যাদের বায়োলজি পড়তে টোটালি ভালো লাগে না তারা একদমই কম্পিউটার তাই, সায়েন্স পড়ুক। একদমই তাই। তার সাথে আরও একটা কথা বলার যে এটা তো একদমই ঠিক কথা যে বায়োলজি থেকে কম্পিউটার সায়েন্সে শিফট করা যায়, কিন্তু কম্পিউটার সায়েন্স থেকে বায়োলজিতে শিফট করা যায় না, এইটা কিন্তু একটু ভুল। মানে আচ্ছা। কম্পিউটার সায়েন্স থেকেও বায়োলজিতে শিফট করা যায়, আচ্ছা। কিন্তু সেটা অনেকটাই টাফ হয়ে যায়। মানে একটা স্টুডেন্ট যে হয়তো কোডিংয়ের নলেজ রয়েছে, যার হয়তো থিওরিটিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ খুব ভালো রয়েছে, সে শুধুমাত্র কোডিং করছে, এবার সেখানে তো মুখস্থের কোনো ব্যাপার নেই, পুরোটাই আমাদের বুঝে নিয়ে জিনিসটাকে বলতে হচ্ছে বা করতে Practical হচ্ছে, অনেক বেশি। প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি। তো সেই ক্ষেত্রে হঠাৎ করে তাকে যদি এরকম বায়োলজি যেখানে আমাকে মুখস্থ করতে হচ্ছে অনেক কিছু, সেইটা তাদেরকে ওই পর্যায়ে নিয়ে গেলে তখন হয়তো তারা সেটাকে নাও কোপ আপ করতে পারে, জিনিসটার সাথে কোপ আপ করে নিতে নাও পারে, সেই একদম। জায়গাতে সমস্যা তৈরি হতে পারে। তো প্রথম প্রশ্নের উত্তরে আপনারা দুজনেই 10-এ 10, কেননা একদম সঠিক উত্তর দিয়েছেন এবং যেভাবে বুঝিয়েছেন আশা করি ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। দুটোরই গুরুত্ব আছে যে যেদিকে যেতে চাই। নেক্সট যেটা বিষয় আমি প্রশ্ন করব বর্ণালী ম্যামকে, সেটা হচ্ছে যে বায়োলজি এই সাবজেক্টটা নিয়ে যদি কোনো স্টুডেন্ট এগোয় তার ফিউচার অপশন বা তার স্কোপ কি কি আছে? একদমই, বায়োলজি থেকে প্রচুর স্কোপ রয়েছে। যেমন আমরা আফটার এইচএস যেটা প্রত্যেকে জানে সেটা হচ্ছে মেডিকেল লাইন, একদম। যে আমরা নিট এক্সাম দিতে পারি এবং জেন পাস। নিট এক্সাম জেন পাস রয়েছে, সেখান থেকে ডাক্তার, নার্স এই ধরনের লাইনগুলো তো রয়েছে। তাছাড়াও কেউ যদি জেনারেল লাইন নিয়ে এগোতে চাই, টিচিং লাইন, তো সেটাও রয়েছে। এছাড়াও এগ্রিকালচার বলে একটা জায়গা রয়েছে, সেখানেও কিন্তু ভালো একটা স্কোপ রয়েছে, ফিউচার স্কোপ। তো এগুলো তো গেলই। এছাড়াও এখন কিন্তু বায়োলজি নিয়ে যে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যেটা হচ্ছে বায়োটেক, যেটা আমরা ক্লাস 12-এও পড়ে থাকি, বায়োটেকনোলজি সম্পর্কে, যেখানে বায়ো এবং টেকনোলজির একটা ভীষণ সংমিশ্রণ মেলবন্ধন রয়েছে। তো সেটা নিয়ে কিন্তু আজকাল প্রচুর রিসার্চ চলছে, প্রচুর রিসার্চ ইনস্টিটিউট বা বিভিন্ন কোম্পানিজ, ইন্টারন্যাশনাল বলুন ন্যাশনাল বলুন, সব কোম্পানি কিন্তু প্রচুর হায়ার করছে। তো এই জায়গা থেকে প্রচুর ফিউচার স্কোপ কিন্তু বায়োলজির রয়েছে। আচ্ছা, বায়োলজিতে বিএসসি করার পর কি কোনোভাবে মেডিকেল লাইনে যাওয়া যেতে পারে? আচ্ছা, বায়োলজিতে কেউ যদি চায় যে বায়োলজিতে বিএসসি করবো, এবার বায়োলজিতে অনেকগুলো টার্ম থাকে, মানে একদম। বটানি রয়েছে, জুলজি রয়েছে, মাইক্রোবায়োলজি, তো যে কোনো Physiology রয়েছে। ফিজিওলজিও রয়েছে, তো এরকম অনেকগুলো পার্টি রয়েছে। তো কেউ যদি চায় আফটার বিএসসি সে যদি ডাক্তার হতে চায় তো অবশ্যই হতে পারে, সেক্ষেত্রে ব্যাপারটা একটু লেন্দি হয়ে যাবে। আচ্ছা, মানে তাকে আফটার কি আবার বিএসসি ফিরে এসে NEET একদম দিতে ফিরে হবে? এসে তাকে নিট দিতে হবে, কারণ নিট এক্সাম না দিলে কিন্তু সে ডাক্তার হতে পারবে না। আমি শুনেছিলাম বোধহয় ফিজিওলজি নিয়ে পড়াশোনা করলে আফটার গ্র্যাজুয়েশন তাকে ডাইরেক্ট এরকম কিছু অপশন আছে, এরকম কিছু জানা আছে আপনার? ডাইরেক্ট তেমন কোনো অপশন নেই ফিজিওলজি থেকে, কারণ নিট এক্সামটা কিন্তু আমাদের দিতে হচ্ছে। আচ্ছা নিট এক্সাম ছাড়া মেডিকেল লাইনে যাওয়াটা একটু টাফ। আচ্ছা, এবার যদি আপনাকে প্রশ্ন করি যে এই মুহূর্তে আমরা যে সময়ে দাঁড়িয়ে আছি সেখানে তো এআই এবং টেকনোলজি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এআই টেকনোলজি এটাকে নিয়ে এগিয়ে যেতে গেলেও বায়োলজি প্রয়োজন ভীষণভাবে? একদম, মানে আমরা এতক্ষণ ধরে বিতর্ক করছি যে বায়োলজি আর কম্পিউটার সায়েন্স, মানে এটা দুজন ডিফারেন্স দিক থেকে দেখছে যে বায়োলজি নাকি কম্পিউটার সায়েন্স। কখনো কেউ ভেবে দেখে না যে বায়োলজির সাথেও কম্পিউটার সায়েন্স নিয়ে একটা বিশাল কিছু করা যেতে পারে। তো এরকম একটা কোলাবোরেশন কিন্তু রয়েছে, যেটা অনেকেই হয়তো জানে না। তো এক্ষেত্রে আমাদের
প্রথমে তো বায়োলজি নিয়েই পড়তে হচ্ছে, কারণ আফটার মাধ্যমিক তাদের পিসিএমবি এই জায়গাটা রাখতে হচ্ছে, যেটাকে আমরা পিওর সায়েন্স বলছি। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই জায়গাটা থাকতে হবে। আফটার এইচএস আমাদের বায়োটেক বলে একটা সাবজেক্ট আছে, সেই বায়োটেক সাবজেক্টে বিএসসি করতে হবে, তারপর এমএসসি করতে হবে। তো এই বায়োটেকে এমএসসি করার পর ইনফরমেটিক্স বলে একটা সাবজেক্ট আছে, যেখানে আমাদের জেনেটিক্সের যে জ্ঞান থাকতে হবে। কারণ বায়োলজিতে জিন, যারা বায়োলজি নিয়ে পড়ছে বা লাইফ সায়েন্স নিয়ে পড়ছে তারা অবশ্যই জানবে ডিএনএ জিন, অর্থাৎ হিউম্যান জিনোম প্রজেক্ট নিয়ে এরকম অনেক রিসার্চ চলছে, এবং সেখানে বিভিন্ন জিনের যে সিকোয়েন্স সেগুলো তৈরি হচ্ছে, সেই ডেটাগুলো কালেক্ট হচ্ছে, এবং সেই ডেটা জেনারেট করে আমরা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে বলুন বা বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কিছু করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এই ডেটাগুলোকে কালেক্ট করে রাখার জন্য, সেগুলো তো একজন মানুষের পক্ষে সম্ভব না এই ডেটাগুলো কালেক্ট করে রাখা, তো সেখানে কিন্তু আমাদের টেকনোলজির প্রয়োজন পড়ছে। তো সেখানে যারা বায়ো ইনফরমেটিক্স নিয়ে এগোতে চাইছে, তো আফটার বায়োটেকে বিএসসি এমএসসি করার পর একটা তাদের ট্রেনিং করতে হয়, যেখানে বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স নিয়ে পড়তে হচ্ছে, এবং তার সাথে কিছু এআই অ্যাপ্লিকেশন যেমন কোডিং, পাইথন, তাদের ম্যাথের বা স্ট্যাটিস্টিক্সের কিছু নলেজ, এই নলেজগুলো কিন্তু তাদের থাকতে হচ্ছে। তো আফটার এই ট্রেনিংটা করার পর তারা কিন্তু ভীষণ একটা হাই প্রোফাইল জব অ্যাফোর্ড করতে পারবে, যেখানে বিভিন্ন ন্যাশনাল কোম্পানিজ রয়েছে, বায়োকন, রেপ্লিকা, তারপরে বিভিন্ন কোম্পানিজ রয়েছে, টিসিএস রয়েছে, এছাড়াও কিছু ইন্টারন্যাশনাল কোম্পানি রয়েছে, যেমন নোভাটিকা রয়েছে, ফাইজার রয়েছে, ইলুমিনা রয়েছে। তো এই কোম্পানিজগুলো কিন্তু ভীষণভাবেই হায়ার করে এদেরকে। এখানে প্রচুর জব পোস্টিং রয়েছে মেশিন লার্নিংয়ের ওপর, বায়োটেক ইঞ্জিনিয়ারিং, এরকম বিভিন্ন জায়গা কিন্তু রয়েছে। আর এদের স্টার্টিং স্যালারিটাই হয়ে থাকে 5 থেকে 6 লাখ টাকা। তো এখান থেকে কিন্তু মানে অনেকেই এই জিনিসটা জানে না। তো বায়োলজি, কম্পিউটার সায়েন্সের এই অসাধারণ একটা কোলাবোরেশন কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আমি আপনাদেরকে বসিয়েছিলাম দুজনকে পাশাপাশি শত্রু বানাবো বলে, আপনারা বন্ধু হয়ে যাচ্ছেন। যাই হোক, তো ম্যাডাম অনেকটা চেষ্টা করছে, বন্ধুত্বের দিকে হাত অনেকটা আপনার দিকে বাড়িয়ে রেখেছে, বাকিটা আপনার। তো আপনি বলুন যে কম্পিউটার সায়েন্স নিয়ে ফিউচার স্কোপ কি কি হতে পারে? তো কম্পিউটার সায়েন্স নিয়ে যেটা তথাকথিত সবাই জানে যে আমরা জয়েন্ট এন্ট্রান্স দিচ্ছি, জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমরা যে কোনো একটা লাইনে বিটেক করছি। এবার বিটেক করার সময় তারা বিভিন্ন ধরনের স্ট্রিম চুজ করতে পারে, তো সেখানে কম্পিউটার সায়েন্স একটা স্ট্রিম হিসেবে সে চুজ করতেই পারে। তো সেই একটা অপশান যেমন তাদের রয়েছে। এছাড়া তারা জেনারেল লাইনেও কিন্তু কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করতে পারে। তো সেই ক্ষেত্রে অনেকে বলবে তাহলে তো ম্যাম সেটা তো আর মানে টেক লাইন হলো না, তারা তো আর আইটি প্রোফাইলে জব করতে পারবে না। কিন্তু এইখানে আমি তাদেরকে বলবো যে তোমরা কিন্তু মানে খুব বড়ই ভুল করছো, যে তোমরা ভাবছো যে আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম না, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেলাম না, তো সেক্ষেত্রে আমার করণীয় কী আছে, আমাকে জেনারেল লাইনেই পড়াশুনো করতে হবে। তো সে যদি মনে করে সে কিন্তু বিএসসি করতে পারে অ্যাজ আ কম্পিউটার সায়েন্স, এবং তাকে ম্যাথস সাবজেক্টটা রাখতেই হবে। মানে এরকম নয় যে ম্যাথস ছাড়া আমি বিএসসিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লাম, সেটা জেনারেলি বিভিন্ন কলেজে টু কলেজ ভ্যারি করে, কিন্তু মোস্ট অফ দ্য কলেজে এটা কিন্তু কমনই থাকে যে কম্পিউটার সায়েন্সের সাথে ম্যাথসটা ওদেরকে রাখতেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেইভাবে তারা বিএসসি কমপ্লিট করার পর অনেকে বলে যে এমএসসি করবে। আমি তাদেরকে বলবো যে না, এমএসসি করো না, তোমরা ডিরেক্টলি এমসিএ করে নাও, যেটা হচ্ছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো সেইটা করার জন্য তোমাদেরকে আবার একটা জয়েন্ট এন্ট্রান্স দিতে হচ্ছে। মানে এমনি নর্মাল প্রাইভেট কলেজগুলোকে তারা পড়তেই পারে, কিন্তু সেক্ষেত্রে কেউ যদি জয়েন্ট দিয়ে, অর্থাৎ জেকা বলে একটা পরীক্ষা হয়, তো সেই জেকা পরীক্ষাটা যদি কেউ কোয়ালিফাই করে, তো সেক্ষেত্রে সে বিভিন্ন গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু এমসিএ মানে পড়তে পারবে, তাদেরকে সেই ইয়েটা দেওয়া হয়, প্রায়োরিটিটা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তারা সেটা করতে পারে, এবং সেটা কিন্তু ডিরেক্টলি তখন তাদের আইটি সমতুল্যই হয়ে গেল। মানে একজন বিটেক যখন একজন স্টুডেন্ট করছে, তার যা ভ্যালু একজন বিএসসি এমসিএ করা স্টুডেন্টেরও কিন্তু তখন সেই ভ্যালুটাই তারা গেইন করছে। তো দুজনেই কিন্তু একসাথে কোম্পানি ফেস করবে, দুজনেই কিন্তু একইভাবে পরীক্ষা দিতে পারবে। তো কেউ যদি মনে করে যে আমি প্রথম থেকেই এইভাবে বিটেক করতে পারলাম না, মানে আমি আর কোনো দিনই আইটি লাইনে যেতে পারবো না, এটা কিন্তু ভুল ধারণা। সে কিন্তু একটু লেন্দি প্রসেস হলেও সে কিন্তু আইটি লাইনে যেতে পারবে। তো এই জায়গাটা কিন্তু খোলা রয়েছে, যেটা অনেকেই হয়তো জানে না, স্টুডেন্টদেরও এই বিষয়ে অনেকের নলেজ থাকে না। যখন আমি পরীক্ষা দিতাম বা আমি যখন পড়তাম, তখন আমারও এই জিনিসটা নিয়ে নলেজ ছিল না। তারপর যখন আস্তে আস্তে টিচারদের সাথে কথা বলেছি, জেনেছি, তখন আমি বুঝলাম যে আমি
ডিরেক্টলি যেতে পারিনি, কিন্তু একটু ঘুরপথে হলেও আমি ওই লাইনে কিন্তু যেতে পারবো, এরকমভাবেই কিন্তু আমি জিনিসটাকে সাজিয়েছিলাম। এছাড়া আমি যদি কেরিয়ার অপরচুনিটিসের কথা বলি, তাহলে তারা বিভিন্ন হাই পেইং জব তো বিভিন্ন এমএনসি কোম্পানিতে রয়েছেই, যেমন সফটওয়্যার ডেভেলপার হিসেবে জয়েন করতে পারে, জুনিয়র অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করতে পারে। তাছাড়া এখন তো এআই এর যুগ চলেই এসেছে। এখন একটা কোর্সের কথা আমার এক্ষুনি মাথায় আসলো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে যে ডেটা সায়েন্স উইথ এআই। এই জিনিসটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে এখন, মানে আরও যত দিন যাবে এটার ডিমান্ড কিন্তু আরও মানে বেশি বাড়তে দেখা যাবে। তো বিগত মানে লাস্ট 3-4 বছরে যেরকমভাবে এই জিনিসটা অতটা বেশি আমরা গুরুত্ব পাইনি, কিন্তু এখন দেখা যাবে যে পরবর্তী 5 বছরে এই জিনিসটা অনেকটাই বেশি গুরুত্ব পাবে। এবং এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আস্তে আস্তে অনেক জায়গায় এরকম থাকবে যেখানে হয়তো রিপিটেডলি কাজ, কোনো মানুষ হয়তো সকালবেলা উঠে যাচ্ছে, গিয়ে সেখানে তাকে সারাদিন ডেটা এন্ট্রির কাজই করতে হচ্ছে, বা কেউ হয়তো কল সেন্টারে যাচ্ছে, তাকে সারাদিন কলিংয়ের কাজ করতে হচ্ছে। তো এই যে রিপিটেড যে প্রসেসের কাজগুলো, সেগুলো দেখা যাবে যে আস্তে আস্তে এআই AI কিন্তু দিয়ে রিপ্লেস replace হয়ে করবে। যাবে। তো সেই কারণে মানে যত সামনের দিকে আমরা যাব, তত কিন্তু আমাদের টেকনোলজি আরও বেশি উন্নত হবে, আরও বেশি পরিমাণে কিন্তু কম্পিউটার সায়েন্স, এআই, মেশিন লার্নিং এগুলোর চাহিদা দিনের দিন বাড়তে থাকবে। এবং এখন যতটা না কেরিয়ার অপরচুনিটির কথা আমরা আজকে বসে আলোচনা করছি, আর হয়তো 1 বছর পরে গিয়ে আমরা এর থেকেও আরও অনেক বেশি বেটার অপরচুনিটি পাবো। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ডেফিনেটলি বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের মেলবন্ধনের জায়গাটা তো রয়েছেই, তার সাথে কম্পিউটার সায়েন্স নিজেও কিন্তু একটা খুব ভালো এবং খুব বেটার কেরিয়ার অপশন হতে পারে। একদম। তো যাই হোক, মূল অর্থ এটাই বেরোলো যে অনেক কথাই আপনি বললেন, কিন্তু দুজনেই যে কেরিয়ার অপশন বা যেগুলো বললেন সেগুলোতে তো 10-এ 10 কোনো কথাই নেই। কিন্তু আপনারা যে মানে পলিটিক্স না করেও অনেক বড় পলিটিশিয়ান হতে পারেন, সেই ক্রেডিট আপনাদের যায়। তার কারণ আপনি বায়োলজির সাথে কম্পিউটার সায়েন্স মিলিয়ে দিয়েছেন, আপনি কম্পিউটার সায়েন্সের সাথে ম্যাথ মিলিয়ে দিলেন। যাই হোক, একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। আমরা পরের প্রশ্নের দিকে যাই। আপনারা যতই চেষ্টা করুন মেলানোর, আমি চেষ্টা করব ভাঙার। আমার কাজটাই এটা সাংবাদিকের জায়গায় বসে আছি তো মানে এটা করতেই হবে। তো যাই হোক, বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে নেক্সট প্রশ্ন, বায়োলজি বেশি স্কোরিং নাকি কম্পিউটার সায়েন্স বেশি স্কোরিং? আচ্ছা, এটা তো বায়োলজি বিভেদ হবেই। না, বায়োলজি সাবজেক্টটা অনেকটাই স্কোরিং, যেহেতু স্টুডেন্টরা জানবে যারা লাইফ সায়েন্স পড়ে এসছে, দেখবেন মাধ্যমিকের স্টুডেন্টদের সব থেকে বেশি নাম্বার হয়ে থাকে লাইফ সায়েন্সে। তো আচ্ছা। লাইফ সায়েন্স ভীষণ স্কোরিং, তেমন বায়োলজি সাবজেক্টটাও কিন্তু ভীষণ স্কোরিং। যদি কেউ আপনি ভালোভাবে পড়েছেন বলে বলছেন? না না না, আমি পড়েছি বলে বলছি না। বায়োলজি যে যত মেমোরাইজ করতে পারবে, একটু মেমোরাইজের তো জায়গা আছে, তাছাড়াও কনসেপচুয়াল অনেক জায়গা আছে। তো কনসেপচুয়াল জায়গাগুলোকে যদি একটু ভালো করে কেউ বোঝে, তাহলে অবশ্যই সে ভালো স্কোর করতে পারবে। আর যেহেতু এখানে 30 নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে আর 70 মার্কসের থিওরি থাকছে, তো এখানে স্কোর গেইন করাটা খুবই সহজ। আচ্ছা, ম্যাডামের কি মনে হয়? অবভিয়াসলি আমি তো কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের মানে টিচার, তো আমি তো স্বাভাবিকভাবেই বলবো মানে আপনি কম্পিউটার টিচার সায়েন্স। বলে ওটাই বলতে হবে? হ্যাঁ, অবশ্যই তাই। মানে আমার তো এটাই মনে হয়, যেহেতু আমি ওটা পড়েছি, ওটাই আমার ভালো লাগা, ওটার সঙ্গেই আমার এখনো পর্যন্ত কাজ। তো আমার মনে হয় আর মানে যেভাবে আর কি পুরো জিনিসগুলো স্টুডেন্টদের সামনে তুলে ধরার চেষ্টা করি, বা অন্যরা যেখান থেকে পড়ছে সেখান থেকেও যদি সে খুব ভালোভাবে জিনিসগুলোকে পড়ে, তাহলে আমার মনে হয় না যে এখানে নাম্বার কাটার মতন কোনো জায়গা রয়েছে। কারণ এখানে 5 নম্বরের কোয়েশ্চেন দেয় ঠিকই, কিন্তু সেখানেও ভাগ থাকে, মানে 1-2 করে মানে পার্টে পার্টে ভেঙে কোয়েশ্চেন দেয়। সে তো বায়োলজিতেও দেয়। কোনো রকম কোনো এরকম মানে 5 নম্বরের ডিরেক্ট কোয়েশ্চেন কিন্তু আসে না। মানে সেটা আমি জানি না বায়োলজিতে দেয় কি না। সেটা তো দেয়। বায়োলজিতে দেয়, আচ্ছা আচ্ছা, তাহলে হতে পারে, সেটাও হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে মানে মুখস্থ করে কেউ যদি মনে করে যে আমি কম্পিউটার সায়েন্সে একদম আউট অফ 100 পাবো, সেটা কিন্তু একটু চাপ আছে। কারণ মুখস্থের জায়গা এখানে খুবই কম। মুখস্থ তোমাকে শুধুমাত্র থিওরি যেটুকুনি পার্ট রয়েছে সেটুকুনিই করতে হবে। তাছাড়া যেগুলো প্র্যাকটিক্যালের পার্ট রয়েছে বা কোডিংয়ের যেটুকুনি পার্ট রয়েছে, সেখানে যদি কেউ নলেজ গেন না করে, তার পক্ষে কিন্তু স্কোর করা সম্ভব নয়। এবার সেটা কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন দুটোর ক্ষেত্রেই যেহেতু এখন সিলেবাস সেম, তো সেই জন্য একদম দুটোর ক্ষেত্রেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জায়গাটা আগে অত্যন্ত জরুরি। তারপরে সে স্কোর কীরকম করবে না করবে সেটা ডিপেন্ড করছে। মানে সার কথা এটাই দাঁড়ালো যে দুটোই পড়লে স্কোরিং, না পড়লে নয়। একদম একদম, সব ক্ষেত্রেই তাই। এটা তো সব ক্ষেত্রেই, মানে আপনি যদি ম্যাথসের কথা বলেন, তাহলে ম্যাথসও তো সেও যদি ভালো করে প্র্যাকটিস করে একেবারে। তাহলে তো সে পারবেই। একদম। তো এটাই তো মূল মন্ত্র। একদম। নেক্সট আমি বিভেদে থাকি, ভালোবাসাই নয় আপাতত। আপনাদের মিলিয়ে দিলে সব সর্বনাশ হয়ে যাবে, কারণ আমি বসেইছি বিভেদ করাতে। তো বিষয়টা যেটা হচ্ছে নেক্সট কোশ্চেন, কোনটা বেশি টাফ, কম্পিউটার সায়েন্স না বায়োলজি?
এবার এটা বলাটা মুশকিল যেহেতু আমি কম্পিউটার সায়েন্স পড়িনি। আপনারা সব সেফ খেলছেন, কারণ খুবই সেফ খেলছেন। আমি বায়োলজি পড়েছি, তো সুতরাং এটাই বলতে পারবো আপনি বায়োলজি। বলুন না বায়োলজি সহজ, কম্পিউটার সায়েন্স কঠিন। বায়োলজি সহজ, অবশ্যই বায়োলজি সহজ যদি কেউ বুঝতে পারে, আর না বোঝার কোনো জায়গা নেই, সবাই বুঝতে পারে বায়োলজি। তো বায়োলজি অবশ্যই সহজ, তবে এখানে একটা ব্যাপার আছে, বায়োলজির সিলেবাসটা কম্পিউটার সায়েন্সের তুলনায় অনেকটা বড়, আচ্ছা, একটা হিউজ সিলেবাস। তো সেটাকে মেমোরাইজ করে রাখাটা একটু টাফ তুলনামূলক এভাবে কম্পিউটার সত্যি কথা সায়েন্স। কে বলে? না না, Subject। কিন্তু আশা করি প্রত্যেকে যদি পড়ে ঠিকঠাক তাহলে অবশ্যই খুব ভালো করে রেজাল্ট করতে পারবে। আচ্ছা, মানে আপনি আপনার একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু নেগেটিভ পয়েন্ট এই কারণেই বললাম যাতে স্টুডেন্টদের চুজ করতে সুবিধা হয়, কারণ একদম। এখানে আমরা অ্যাকচুয়ালি স্টুডেন্টদের সুবিধার্থে আলোচনাটা একেবারেই, করছি। তো একেবারেই। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য কোনো রকম পার্সিয়ালিটি এখানে হচ্ছে না, যেটা একদম ধ্রুব সত্য কথা সেটাই বলছি। যাক, কোনো একটা প্ল্যাটফর্মে তো সত্য কথা বলা হচ্ছে। যাই হোক, ম্যাম বলুন। আমি তো প্রথমেই বলবো যে কম্পিউটার সায়েন্সের তুলনায় বায়োলজি অনেকটাই কঠিন, মানে এটা সম্পূর্ণই আমার নিজস্ব মত। যারা বায়োলজি কম্পিউটার একসাথে নিয়ে পড়েছে তারা হয়তো আরও ভালো বলতে পারবে যে কোনটা বেশি টাফ, কিন্তু আমার মতে বলে যে যেহেতু কম্পিউটারে অনেকটা বোঝার জায়গা রয়েছে, অনেকটা পার্ট প্র্যাকটিক্যালের রয়েছে, তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের বুঝতে এবং প্র্যাকটিক্যালি যদি সে সেই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করে বা ঠিকভাবে প্র্যাকটিস করে, তো সেক্ষেত্রে তার স্কোর করা বা সাবজেক্টের প্রতি যে একটা ভয় ভীতি টাফ লাগছে আমার, সেই জিনিসটা হয়তো তাদের আসবে না। কিন্তু বায়োলজির ক্ষেত্রে কেউ যদি মুখস্থ না করতে পারে তার ক্ষেত্রে তো একটু সমস্যা আছেই না। একদম। তো সে কিভাবে সেই জিনিসটাকে কোপ আপ করবে, মানে তাকে তো মুখস্থ করতে হবে। কারো যদি মেমোরাইজেশন পাওয়ারই না থাকে সে তাহলে কিভাবে বায়োলজি পড়বে? মেমোরাইজেশন পাওয়ার না থাকলে আপনি বলছেন কম্পিউটার সায়েন্স পড়া যায়? পড়া যায় সেটা বলছি না, মানে পড়লে সে যদি একটু তার মধ্যেও জিনিসটা থাকে, মানে যে বুঝতে পারছে জিনিসটা, নিজের মতন করে লিখতে পারছে, সেক্ষেত্রে কিন্তু সে চাইলে সেই জায়গাটাকে ওভারকাম করে যেতে পারবে। আচ্ছা, কিন্তু সে তো শুধু কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে না, সে তো আরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে একদমই পড়বে। তাই, সেক্ষেত্রে তো একদমই তাই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স তো অনেকটা বায়োলজির মতোই হয়ে গেল। একদম একদম। এবার তাহলে সেক্ষেত্রে প্রথম শুধু থেকেই কম্পিউটার সায়েন্স নিয়ে তো পড়া যায় না। সেটা এইচএস এর পর হলে সেটা কম্পিউটার সায়েন্স নিয়ে পুরোটাই হচ্ছে। হবে। একদমই তাই। এবার কিন্তু এই সেই দুটো ক্ষেত্রে বছর কাটাবে কিভাবে? এই দুটো বছর সেক্ষেত্রে বলতে গেলে প্রথম দিকটায় আমি বলবো যে যেগুলো টাফ সাবজেক্ট তারা নিচ্ছে, ম্যাথস নিচ্ছে বা কেমিস্ট্রি নিচ্ছে, ফিজিক্স নিচ্ছে, সেগুলো তারা ভালো করে প্রথম দিকটা পড়ুক। অ্যান্ড লাস্ট মানে পরীক্ষার 2-3 মাস আগে থেকে যদি সে কম্পিউটার সায়েন্সটা পড়ে বা অ্যাপ্লিকেশনটা পড়ে, সেক্ষেত্রে তার কিন্তু সিলেবাস কি শেষ হয়ে আপনি যাবে। আপনার নিজের পায়ে কুড়ুল মারছেন? আপনি বলছেন সারা বছর কম্পিউটার সায়েন্স পড়তে হবে না? না, একদমই নয়, আমি সারা বছর কম্পিউটার সায়েন্স পড়তে হবে না সেটা বলছি না, কিন্তু কেউ যদি মনে করে যে আমি ওইগুলোতে বেশি জোর দিয়ে এটাকে একটুখানি পরে শুরু করব, তাহলেও কিন্তু তার সিলেবাসটা শেষ হয়ে যাবে। আমি যদি ওইভাবে দেখি তাহলে ওইভাবে হবে, আমি যদি ভালোভাবে দেখি তাহলে হয়তো জিনিসটা অনেক ভালো হবে। তো সেটাই বলার। আচ্ছা, আপনার মতামত অনুযায়ী যে কম্পিউটার সায়েন্স যেহেতু অনেক ইজি সাবজেক্ট, তো একদম। সেটাকে নিয়ে এগোলে অল্প প্রিপারেশনেও ভালো রেজাল্ট ভালো করা রেজাল্ট করা সম্ভব। সম্ভব। আচ্ছা, এরপর আর আমি তর্ক বিতর্ক করব না। আপনাদের নিজস্ব সাবজেক্ট নিয়ে যদি কিছু বলার থাকে সেটা আপনারা সংক্ষেপে বলুন। প্রথমে ম্যামই বলুন যে আমি একটা জিনিস নিয়ে স্টুডেন্টদের খুব প্রশ্ন দেখেছি, কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশন এই দুটো নিয়ে ওরা গুলিয়ে ফেলে। কোনটা নেব, কেন নেব, কোনটাতে বেশি স্কোর করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনি একটা সংক্ষিপ্ত বক্তব্য আপনার রাখুন, আর তারপর ম্যামের কাছে আসছি। তো যেরকমটা স্টুডেন্টরা জানতে চায় বারবার করেই যে কম্পিউটার সায়েন্স নেব না অ্যাপ্লিকেশন নেব, এটা নিয়ে অনেকের ডাউট থাকে। তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো, কেউ যদি মনে করো যে তুমি আর্টসের দিকে যেতে চাইছো, অর্থাৎ তুমি মনে করছো যে তুমি বায়ো সায়েন্সের দিকেও যেতে পারো, মানে আমি বলতে চাইছি যে কেউ যদি আর্টসের দিকে যায় তাহলে সে সেই ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে চুজ করতে পারে। আর যদি কেউ কম্পিউটার সায়েন্স নিতে চায় তাহলে তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরোটাই একটা পিওর সায়েন্স ব্যাপারের মধ্যে আনতে হবে। মানে তাকে কম্পিউটার সায়েন্স নিতে গেলে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং তার সাথে কম্পিউটার সায়েন্স নিতে হবে। আর যদি কেউ মনে করে যে আর্টসের থেকে নেব, তো সেক্ষেত্রে আর্টসের বিভিন্ন সাবজেক্টের সাথে সে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে রাখতেই পারে। আর তাছাড়া কেউ যদি মনে করে যে আমি বায়ো সায়েন্সের দিকে যাব, সেই ক্ষেত্রেও সে কম্পিউটার অ্যাপ্লিকেশনটাকে অ্যাজ আ সাবজেক্ট হিসেবে রাখতে পারে। অর্থাৎ ম্যাথস যদি কেউ না রাখে তার ক্ষেত্রে আমি বলবো যে তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের দিকে যাও। আর কেউ যদি ম্যাথস অ্যাজ আ সাবজেক্ট রাখে সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো যে তোমরা কম্পিউটার সায়েন্স নাও। তো কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের মধ্যে ডিফারেন্সটাও তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, তোমরা অনেকে বুঝতে পারো না। তো যখন আমরা পড়াশোনা করেছি কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের সিলেবাস
প্রচুর ডিফারেন্স ছিল। কম্পিউটার অ্যাপ্লিকেশনের অত্যন্ত সোজা সিলেবাস ছিল, সেখানে কোডিংয়ের কোনো পার্ট ছিল না, সবই আমাদের বেসিক কম্পিউটারের ওপর দিয়ে ছিল। কিন্তু এখন যেহেতু কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের সিলেবাস পুরোটাই সেম করে দিয়েছে, তো আমার মনে হয় যে কম্পিউটার সায়েন্স অথবা অ্যাপ্লিকেশন যেটাই নাও না কেন, সেটার ক্ষেত্রে শুধুমাত্র ওই ক্রাইটেরিয়াটা দেখে নিলেই তাদের ক্ষেত্রে সুবিধা হবে সাবজেক্ট চুজ করতে। একদম খুব গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন, আমিও এই বিষয়টা নিয়ে খুব একটা অবগত ছিলাম না, তো ঠেকে এসে শিখলাম। মানুষ ঠকে শেখে, আমি ঠেকে শিখলাম। ম্যাম বলুন। তো স্টুডেন্টরা তো এতক্ষণের আলোচনা শুনে বুঝেই গেছে যে বায়োলজি কোন ক্ষেত্রে নিতে হবে, কারণ যেসব স্টুডেন্টরা মেডিকেল লাইনে যেতে চাইছে তাদের তো অবশ্যই বায়োলজি নিতে হচ্ছে। আর সবাইকে এটাই বলবো, বায়োলজি যথেষ্ট সহজ, যথেষ্ট স্কোরিং সাবজেক্ট। তোমরা যদি ভালো করে পড়ো তাহলে অবশ্যই খুব ভালোভাবে কিন্তু বায়োলজি নিয়ে এগোতে পারবে। আর এক্ষেত্রে প্রচুর ফিউচার স্কোপ রয়েছে, সেগুলোও তোমরা শুনলে। তো যদি তোমরা সেদিকে যেতে চাও তাহলে অবশ্যই তোমরা পিসিএমবি এই অপশানটাই চুজ করতে পারো। সেলফ প্রমোশন। আচ্ছা, তো অবশ্যই প্রমোশন নয়, তোমরা তোমাদের পছন্দ মতো যাতে সাবজেক্ট চুজ করতে পারো তার জন্য একটা প্রপার গাইডেন্স তোমাদেরকে এতক্ষণ পর্যন্ত আমরা সেই গাইডেন্সটা আশা করি করতে পারলাম। আমি না, আমাকে বাদ দিয়ে বাকি দুজন ম্যাডাম করতে পারলো। তো আজকেই ঠেকে ম্যাম দুজন এসছে, এতদিন পর পেয়েছি। এবং তার পাশাপাশি যেটা বিষয় সেটা হচ্ছে যে তোমাদের এসওই বাংলাতে ম্যাম দুজনকে নিয়ে অনেক জিজ্ঞাসা আছে, তো তোমাদের তরফ থেকে আমি বেশ কিছু জিজ্ঞাসা ম্যামদের কাছে রাখতে চলেছি। এরপর ম্যাম শুরু করছি একটি র্যাপিড ফায়ার রাউন্ড। তো এখানে আপনাদেরকে, আমার তো কাজ আপনাদেরকে চাপে ফেলা, তো এখানে আপনাদেরকে চেষ্টা করব চাপে ফেলার। দেখা যাক, র্যাপিড ফায়ার রাউন্ডে আমরা দুটো করে অপশান দেব, একটা চুজ করতে হবে। তবে আমি চাইবো একটাই চুজ করুন, আপনারা অন্য কোনো মাননীয় বা মাননীয়ার মতো দুটোই চুজ না করে ফেলেন, ঠিক আছে? তো একটাই চুজ করতে হবে। সর্বপ্রথম ম্যামকে দিয়েই শুরু করি, অফলাইন না অনলাইন? বোথ। এটা কি হলো না, প্রথম প্রশ্নেই বোধ? কারণ অফলাইন তো স্টুডেন্টদেরকে গাইড করতে সুবিধা হয়, আর অনলাইনে আজকাল প্রচুর অপরচুনিটিস রয়েছে যে ভালো ভালো টিচার স্টুডেন্টরা খোঁজ করতে পারে। এমন অনেক প্রান্তিক এরিয়া রয়েছে যেখানে স্টুডেন্টরা ভালো অফলাইন টিচার পায় না, তো সেক্ষেত্রে অনলাইনটা একদম বেস্ট প্ল্যাটফর্ম হতে পারে। আর যে সমস্ত জায়গায় অনেকে আছে না, অনলাইনে থাকলেও ফাঁকি দেয়, মানে ঠিকঠাক পড়ছে কি না টিচার বুঝতে পারে না, তো এই দিক থেকে আবার বলবো অফলাইনটা বেটার, কারণ টিচার স্টুডেন্টকে গাইড করতে পারছে। একদম। তো সেক্ষেত্রে বোথ। তো অনেকে স্টুডেন্টরাও ভাবে, অনেকেই গার্জেনরাও ভাবে, অনেক এমনি নাগরিকও ভাবে যে অনলাইন এসে গেছে মানে অফলাইনটা টোটালি উঠে যাবে। তো আমারও এটা মনে হয় ব্যক্তিগতভাবে, যেটা কখনো পসিবলই নয়। এবং এটাই সত্যি, এটাই ধ্রুব সত্যি। সত্যি এবং মিথ্যে যেমন আছে, চাঁদ এবং সূর্য যেমন আছে, অফলাইন আর অনলাইন দুটো তেমনই থাকবে। ম্যাডাম? আমার ক্ষেত্রেও দুটোই, কারণ ম্যাম যেমনটা তিনটে নয় কেন? কারণ আর কিছু আসেনি এখনো। সেই এমএনসির মতো এখনও জিনিসটা হয়নি যে কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করব, কিছুদিন ওয়ার্ক ফ্রম অফিস করব, সেটা তো আর আমাদের এখানে হয়নি। তো সেই কারণে এই বোথটাতেই আপাতত আমি স্টিক করছি। কারণ ম্যাম যেমনটা বললো যে অনলাইনের ক্ষেত্রে সুবিধাটা হয় যে অনেক যারা গ্রামের দিকে থাকে, গ্রামাঞ্চলের দিকে থাকে, তারা তো ভালো কোনো টিচার পাচ্ছে না, তাদের ওখানে সেভাবে কোনো টিচার হয়তো অফলাইনে পড়াচ্ছেও না সেইভাবে, তো সেক্ষেত্রে তারা এই অনলাইনের সুবিধাটা পাচ্ছে। আর যাদের ক্ষেত্রে সুবিধা রয়েছে যে তাদের বাড়ির কাছে এরকম ভালো সুযোগ সুবিধা রয়েছে অফলাইনে পড়া, তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে অনলাইনটাকে ছেড়ে তারা অফলাইনটাতেই যাও। কারণ অফলাইনে পড়ার যে একটা বিষয়, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের এই অনলাইন চলে আসার পর থেকে উঠে যাচ্ছে, তো সেই জিনিসটা যাতে না হয়, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে দুটোর দিকেই আমার যাওয়া উচিত। আচ্ছা, নেক্সট যেটা বিষয়, যে প্রশ্নটা করব সেটা হচ্ছে রোবট টিচার না হিউম্যান টিচার? হিউম্যান টিচার। আপনার চাকরি সংকটে পড়বে বলে? না, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে রোবট টিচার বলতে রোবটের মধ্যে সেই যে সহানুভূতি বা সেই যে ভালোবাসা বা ভালো লাগার জায়গা, সেইটা আবেগটা, সেইটা স্টুডেন্টকে চোখে চোখ রেখে দেখে নেওয়ার যে এই স্টুডেন্টটা কেমন, হ্যাঁ একদম, সেই জিনিসটা কিন্তু এখনো হয়ে ওঠেনি। আমি জানি না ইন ফিউচার। আপনার মনে হয় যে আপনি একজন কম্পিউটার সায়েন্সের টিচার, আপনার মনে হয় যে রোবটের মধ্যে আবেগ দেওয়া সম্ভব? অবশ্যই, এরকম অনেক রিসার্চ এখন চলছে যেখানে মানে একটা রোবটকে পুরোপুরিভাবে মানুষের ফর্মে যাতে তৈরি করা যায়, তার মধ্যে যাতে আবেগ থাকে, ভালোবাসা থাকে, সহানুভূতি থাকে, সেইভাবেই কিন্তু আরও মানে পরবর্তীতে সেই জিনিসটাই এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা কি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ? এটা আমাদের জন্য, আমি তো বলবো কিছু ক্ষেত্রে আশীর্বাদ, কিছু ক্ষেত্রে অভিশাপ হতে চলেছে। কারণ অনেক এমন জায়গা থাকবে যেই জায়গাগুলো হয়তো আগে সেখানে কোনো মানুষ
চাকরি পেত সেই জায়গাটা হয়তো সে আর পাবে না, সেই জায়গাটা হয়তো এআই রিপ্লেস করে দেবে। আমরা অনেক জায়গাতে এখনও দেখছি যে একদম। সেই জায়গাটা কিন্তু অলরেডি এআই রিপ্লেস করে দিচ্ছে। তো আমার মনে হয় যে এখন তার মধ্যে আবেগ, ভালোবাসা, অনুভূতি নেই, তাতেই এই অবস্থা। এই অবস্থা তারপর আসলে যদি কি হবে? আরো এই জিনিসটা এক্সটেন্ড করে তাহলে হয়তো মানে সত্যি সত্যি আমাদের ক্ষেত্রে অভিশাপ কিছু ক্ষেত্রে হয়ে দাঁড়াবেই, এটা একদম। আমারও মনে হয়। ম্যাডামের কাছে যে প্রশ্ন, আচ্ছা এই প্রশ্নের সাথে আপনি সহমত তো? তাহলে একদমই এটা নিয়ে আর সহমত। Human আলাদা করে বলার teacher, দরকার নেই। অবশ্যই। তো আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে টিচার না স্টুডেন্ট, কোন ভাবে নিজেকে দেখতে বেশি ভালো লাগে? এতদিন তো স্টুডেন্ট ছিলাম, এখন টিচার। তো টিচার হিসেবে আমার খুবই ভালো লাগে, যেহেতু ছোটোবেলা থেকে এটা আমার স্বপ্ন যে আমার টিচার হওয়া স্বপ্ন। তো স্টুডেন্টদেরকে গাইড করব, স্টুডেন্টদেরকে সঠিক পথ দেখাবো এবং তাদেরকে জ্ঞান প্রোভাইড করব। তো টিচার হিসেবে নিজেকে দেখতে আমার খুব ভালো লাগে, তো টিচার। আচ্ছা, যাই হোক এতক্ষণ পরে একটা অপশন চুজ হয়েছে। ম্যাম, পিওর সায়েন্স না বায়ো সায়েন্স? অবশ্যই পিওর সায়েন্স, এবং সেখানে কম্পিউটার থাকবে। কম্পিউটার সায়েন্স থাকবে, নিজের জায়গাটাকে বেঁধে নিচ্ছেন। একদম একদম। ম্যাম, ইউটিউব না অ্যাপ? এটা বোথ। বোথ। কারণ ইউটিউব এমন অনেক স্টুডেন্টদের জন্য ইউটিউব বলবো যারা অ্যাকচুয়ালি ঠিকভাবে আর্থিকভাবে সমর্থ নয়, তো সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ইউটিউব অনেকটাই হেল্পফুল হয়ে থাকে। এবার একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য অ্যাপের পড়াটাই বেটার। তো যদি কেউ সমর্থ হয়ে থাকে তাহলে আমি বলবো অবশ্যই তারা যেন অ্যাপে কনভার্ট করে, পেইড ব্যাচ। ম্যামেরও বোধ হয় সহমত একদমই এই তাই, বিষয়টা। একদমই তাই। আচ্ছা, যদি কম্পিউটার সায়েন্স আর বায়োলজি নিয়ে আমরা বসেছি, তার বাইরে যদি চুজ করতে বলি, ম্যাথ না ফিজিক্স? ম্যাথ। ম্যাথ। একদমই আমি math। আছি সামনে তাই। না না না, এটা একদমই সত্যি কথা। ছোটবেলা থেকেই ম্যাথ করতে ভালো লাগে, সেই কারণেই কম্পিউটার সায়েন্স নিয়ে এগোনো। তো আমাকে যদি পার্সোনালি কেউ জিজ্ঞাসা করে, আমি কম্পিউটার সায়েন্স বাদ রেখে অবশ্যই ম্যাথের দিকেই যাব, কারণ ফিজিক্স আমার জন্য ছিল না ঠিকঠাক। আচ্ছা, মানে সেই আপনি কারণে। কম্পিউটার সায়েন্স না নিলে ম্যাথ নিয়েই এগোতেন? একদম একদম। ম্যাডাম? যদি বলি কোনোটাই না, ম্যাথ ফিজিক্স কোনোটাই আমার ভালো লাগতো না কোনোদিনই। তাও আমি এই দুটোর মধ্যে যদি চুজ করতে হয় তাহলে আমি ফিজিক্সটাকে চুজ করবো। আচ্ছা, বায়োলজির বদলে আপনাকে যদি কোনো সাবজেক্ট নিয়ে পড়তে হতো, কোন সাবজেক্ট নিয়ে পড়তেন? একদম কেমিস্ট্রি। কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমার ক্লাস, কেমিস্ট্রি রাখা উচিত ছিল। আচ্ছা হ্যাঁ, মানে ক্লাস 11-12 যখন আমি পড়ি আমার কেমিস্ট্রি সব থেকে প্রিয় সাবজেক্ট ছিল। মানে আমি বায়োলজির থেকেও কেমিস্ট্রিটা বেশি টাইম ধরে পড়তাম। আচ্ছা। মানে আমার আশেপাশে বন্ধুরা আমাকে কেমিস্ট্রি রানী বলতো, এরকম। আরে তো বাস। সেই জায়গা থেকে আমি জানি না আমি নিজে কিভাবে ভাগ্যক্রমে Chemistry বায়োলজিতে রানী শিফট হতে করে গিয়ে গেছি। biology রানী একদম হয়ে হয়ে গেছি। তো এখন স্টুডেন্টরা বলে কুইন অফ বায়োলজি। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটা ম্যামকেই বলি, যে আমরা তো কিছু সময় বাড়িতে ফ্যামিলির সাথে কাটাই, কিছু সময় ছাত্রছাত্রীর সাথে কাটাই, কোনটা বেশি ভালো লাগে? যদি বলি ফ্যামিলি না ছাত্রছাত্রী? দুটোই, মানে দুটো আলাদা রকমের ভালো লাগা। আচ্ছা। তো ফ্যামিলির সাথে সময় কাটাতেও অবশ্যই ভালো লাগে, আর স্টুডেন্টদের সাথে আমার খুব হাসি মজা সব কিছু নিয়ে থাকতে খুব ভালো লাগে। এই জিনিসটা আমি অনলাইনে পাই না। তো অনলাইনে পাই খুব কম, যেগুলো পেইড ব্যাচে স্টুডেন্টদের সাথে কথা হয়, বাট অফলাইন ব্যাচে মানে এই যে ইন্টারাকশনটা হয় না টিচার স্টুডেন্টের, তো সেটা খুবই ভালো লাগে আমার। দুটো অবস্থানে ঠিক। ম্যাডামের? একদমই তাই, দুটো ডিফারেন্ট জায়গা। যখন আমি স্টুডেন্টদের সাথে থাকছি তখন আমি পুরোপুরিভাবে তাদের সাথেই পুরো যে সময়টা কাটাবো, তাদের সাথেই পুরো জিনিসটাকে হাসি মজা ঠাট্টার ছলে পুরো জিনিসটাকে বোঝানোর চেষ্টা করব। আবার যখন আমি আমার ফ্যামিলির সাথে আছি তখন পুরোপুরিভাবে আমি পুরো টাইমটা আমার ফ্যামিলিকেই দেবো। আপনাকে যদি প্রশ্ন করি, টেক্সট বুক না অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল? এখন টেক্সট বুকটা যা অবস্থা তাতে আমার মনে হয় যে অনলাইন স্টাডি মেটেরিয়ালটাই বেটার। আচ্ছা ম্যাম? আমিও সহমত, অনলাইন স্টাডি ম্যাটেরিয়াল। এটাতে এক কথায় উত্তর হলো। নেক্সট আমরা এরকম এক কথায় উত্তরই চাইছি। আমরা নেক্সট চলে আসি, যদি প্রশ্ন করি বাড়ি না ক্লাসরুম? ক্লাসরুম। আচ্ছা ম্যাম? ক্লাসরুম। আরে বাস, দুজন তো মানে আমি ভাবলাম দুজনের মধ্যে বিভেদ করব, কিন্তু শুরু থেকেই দেখে যাচ্ছি দুজন মিলে যাওয়ার চেষ্টাই করে যাচ্ছেন। যাই হোক, ভালো লাগছে, কেননা বিভেদ ভালো নয়। আমরা সবাই বন্ধু হতে চাই, শত্রু হতে চাই না। এরপরে আমরা যদি আসি, যে বই পড়া না লেকচার শোনা, কোনটা বেশি ভালো লাগে? লেকচার শোনা। লেকচার। কারণ বই পড়ে আমরা যতটা না গেইন করতে পারি, লেকচার শুনে আমরা ভালো মনে রাখতে পারি সেটাকে। তাই জন্য বেদের অপর নাম শ্রুতি। একদম, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে প্রাচীনকালে তো বেদ শুনে শুনে মুখস্থ করতে হতো, যেটাকে শ্রুতি বলা হয়। তো এখনও কেউ যদি একটা চ্যাপ্টার বই দেখে পড়ে আর একটা চ্যাপ্টার যদি লেকচার শুনে
রেডি করে, তাহলে যেটা লেকচার শুনে রেডি করলো সেটা তার ভালোভাবে রেডি হবে, সেটা সে নিজেই বুঝতে পারবে। একেবারেই। তবে এক্ষেত্রে তার চুজ করতে হবে যে লেকচার যেটা শুনছে সেটা কতটা একদম, সেটা appropriate। কতটা অ্যাপ্রোপ্রিয়েট। একদম। নেক্সট যে বিষয়টাতে আসবো এবার, একেবারেই একটু পার্সোনাল জায়গাতে যাই। পাহাড় না সমুদ্র? পাহাড়। আমারও পাহাড়। আরে বাস। আচ্ছা, নেক্সট গল্প না কবিতা? গল্প। কবিতা। বাহ, এই তো তফাৎ পেলাম। নাটক না সিনেমা? সিনেমা। সিনেমা। আচ্ছা, মানে নাটক দেখার লোক এখন নেই। না। প্রেমের উপন্যাস না রহস্য উপন্যাস? রহস্য। একদম রহস্য উপন্যাস। প্রেম নেই আপনাদের? আচ্ছা, প্রেম না বন্ধুত্বের মধ্যে চুজ করতে বললে? বন্ধুত্ব। 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 ম্যাম বলতে না না, বন্ধুত্ব। আচ্ছা, কিন্তু আমার আপনার মুখ বলছিল না, মানে মন অন্য কথা বলছে, মুখ অন্য কথা বলছে, যাই হোক। বাবা না না। আচ্ছা, দুটোই বন্ধুত্ব। একদম। আচ্ছা, স্কুল না কলেজ? কলেজ। কলেজ। ম্যাম? স্কুল। স্কুল। স্কুল না ডিজিটাল ক্লাসরুম? ডিজিটাল ক্লাসরুম। ডিজিটাল ক্লাসরুম। পড়াচ্ছেন বলে? না, সেটা নয়, কারণ এখনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে স্কুলগুলোর এখন যে অবস্থা, তাতে স্কুলে কতটা স্টুডেন্টরা গিয়ে শিখতে পারছে সেই জায়গায় আমাদের যথেষ্ট ডাউট আছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে স্কুলের থেকে এখন অনলাইন বা এই ডিজিটাল যে ক্লাসরুম, সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, এবং স্টুডেন্টরা সেখানে শিখছেও, তারা ভালো রেজাল্ট করছেও এই জায়গা থেকে। তাহলে আপনি বলছেন যে স্কুলগুলো বন্ধ করে দিয়ে সরকারকে ডিজিটাল ক্লাসরুম খোলা উচিত? না, একদমই সেটা নয়, একদমই সেটা নয়। মানে স্কুলগুলোকেই ডিজিটাল ক্লাসরুম করা উচিত? একদম। ভালো হতো। সেটা যদি করা যেত না, আমার মনে হয় সেটা করা যায়। মনে হয় না, এটাই বাস্তব যে সেটা করা যায় এবং খুব সহজে করা যায় যদি সরকার চায়। একদম। কিন্তু আমাদের সরকার কি চাইবে সেটার উপর তো অনেক কিছুই ডিপেন্ড করছে। যাই হোক, আমরা নেক্সট চলে আসবো ম্যামের কাছে। স্বপ্ন না বাস্তব? বাস্তব। বাস্তবের পথ ধরে স্বপ্নের দিকে হেঁটে যাওয়া নয়? মানে স্বপ্ন তো রাখতেই হবে, স্বপ্নটা স্বপ্নভাবে রেখে দিলে চলবে না, সেটাকে একটা লক্ষ্য বাস্তবে হিসেবে পরিণত ধরতে হবে, করতে হবে। আর সেই লক্ষ্যটাকে বাস্তবে রূপ দিতে হবে। একদম। এটাই। ম্যাম? আমিও একদমই তাই, একদমই আচ্ছা। সহমত। এরপর শেষ প্রশ্ন, সেটা যদিও ম্যান টু ম্যান আলাদা হয়, কিন্তু তারপরও আমি দুজনকেই এই প্রশ্নটা করব। সেটা হচ্ছে বিরিয়ানি না ডাল ভাত? ডাল ভাত। এটা একদম। এটা সত্যি মন থেকে বললেন? আচ্ছা। আমি তো ডাল ভাত, কারণ আমি বিরিয়ানি খুব একটা পছন্দ করি না। তো এর অপশন যদি ফ্রাইড রাইস থাকতো তাহলে ফ্রাইড রাইসও বলতাম, কিন্তু আচ্ছা। বিরিয়ানি আমি অতটা পছন্দ করি না। ঠিক আছে, সেই তাহলে জায়গায় ডাল ভাত। তোরা যাতে কষ্ট না পাস, আমি বিরিয়ানি। ঠিক আছে, আমি নই তাও বিরিয়ানি, আর বাকিটা বুঝে নেব ওনারা কি। ঠিক আছে, তো চলো, এই পর্যন্ত আমাদের আজকের ঠেকের আড্ডা ছিল। আমরা আজকের ঠেক একেবারে সুস্থভাবে, মানে মারামারি না করে, হতাহত না হয়ে শেষ করলাম। এর জন্য আপনাদের দুজনকেই ক্রেডিট গোস টু সীতা ম্যাম অ্যান্ড বর্ণালী ম্যাম। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা পাশাপাশি বসে থেকেও হাতাহাতি না করে মুখে মুখেই লড়াইটা চালালেন, বরং অনেক খুব সম্প্রীতির সাথে, শান্তির সাথে। আমরা চাই প্রতিটা ঠেকে এভাবেই লড়াই চলুক, মুখে চলুক এবং সম্প্রীতির সাথে চলুক, ভালোবাসার সাথে চলুক, শত্রুতার সাথে নয়। তো একেবারেই আমরা বেঁধে বেঁধে থাকবো, আর এভাবেই তোমরা একেবারে গল্প আড্ডায় একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনে নিলে যে কম্পিউটার সায়েন্স না বায়োলজি, কোনটা নিয়ে এগোলে তোমাদের বেটার হয়, কম্পিউটার সায়েন্সে এগোলে কী কী স্কোপ আছে, বায়োলজিতে এগোলে কী কী স্কোপ আছে, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য কী আছে, দুটোতেই কোনটা বেশি স্কোরিং, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হলো। আশা করছি তোমাদের এই আলোচনা অনেক বেশি উপকারে লেগেছে। তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি তোমাদের এই সম্পূর্ণ আলোচনা উপকারে লাগে, যদি তোমাদের এই সম্পূর্ণ আলোচনাটা খুব বেশি সিরিয়াস মনে হয়, আবার অপোজিটভাবে যদি তোমাদের এই সম্পূর্ণ আলোচনাটা খুব বেশি এন্টারটেনিংও মনে হয়, তাহলে অবশ্যই একটা ছাত্রছাত্রীকে বা একটা বন্ধুকে তোমার শেয়ার করো। এটুকুই রিকোয়েস্ট, যে এইটা তোমার একজনকে শেয়ার করো এবং তাকে বলো যে আরেকজনকে শেয়ার করতে। এভাবেই আমরা আসলে বাংলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে যেতে চাই। আমরা চাই যে সরকারি স্কুলেও একদিন ডিজিটাল ক্লাসরুম হোক, আমরা না থাকি, কেউ থাকুক এবং তাদেরকে ডিজিটালি পড়াক, তাদেরকে প্রযুক্তিগতভাবে অনেক উন্নত করুক। এবং আমরা চাই ভারতবর্ষ একেবারেই অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশের মতো খুব সহজে এগিয়ে যাক, উন্নতির দিকে এগিয়ে যাক। থ্যাংক ইউ আপনাদের দুজনকে, এবং থ্যাংক ইউ তোদেরকেও। পুরো পডকাস্টটা বা পুরো ঠেকটাকে
থাকার জন্য। তো ঠিক আছে ম্যাম, ঠেকের একেবারে শেষে আমরা এসওই বাংলার মর্মবাণীটাই উচ্চারণ করি যে বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে। চলো, ঠেকের জয় হোক।